জ্বালানি ডিপোর নিরাপত্তায় বিজিবি সেনা মোতায়েন। সরবরাহ চললেও সংকটের দোহাই দিয়ে বন্ধ বহু ফিলিং স্টেশন। জামালপুরে পাম্প মালিককে জরিমানা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক মহাসড়ক নৌপথে যানবাহনের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। মশা, যানজট ও জলাবদ্ধতার কবলে কুমিল্লা সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগরী গড়ে তোলার দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের। সারদায় ৭২ এএসপির সমাপনী কুচকাওয়াজ। পুলিশ কোন দলের লাঠিয়াল হবে না। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আগের কোনো একটি পোশাকে ফেরানোর নিয়ে আলোচনা। সুনামগঞ্জে বাউল সম্রাট আব্দুল করিম স্মরণে ২ দিনের লোক উৎসব। ভক্ত অনুরাগীদের মিলন মেলা, গানে গানে স্মরণ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সারা দেশে পেট্রোল অকটেনের ঘাটতির সাথে ডিজেলের চরম সংকট দেখা দিয়েছে। এতে চাহিদা অনুযায়ী ডিজেল না পেয়ে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকটে বাড়ানো হয়েছে গাড়ি ভাড়াও। পাম্প থেকে তেল নিতে গিয়ে কোথাও কোথাও ঘটছে অপ্রীতিকর ঘটনা। আটক সহ করা হচ্ছে জরিমানাও। এদিকে ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে পাম্পগুলোতে জ্বালানি সরবরাহে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদন। কাটছে না জ্বালানি তেলের সংকট। প্রয়োজনীয় তেল পেতে ফিলিং স্টেশনের সামনে বাড়ছে যানবাহনের সারি। কোথাও কোথাও ঘটছে অপ্রীতিকর ঘটনা। শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছে বিজিবি সেনাবাহিনী। কাজ করছেন পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদের পর রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান। তাই শনিবার সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে জ্বালানি নিতে ভিড় করেন যানবাহনের চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এতে দূরপাল্লার বাস চলাচলে বাড়ছে দুর্ভোগ। গাড়ি চললে আমরা খাইতে পারবো, ঠিক আছে, মালিকরা আমাকে টাকা দিবে। ভোগান্তি তো দেখতেছেন, রাত্রে হয়তো আবার ঘুমানো লাগবে এখানে এসে, ওইরকম আর কি। পর্যাপ্ত তেলের মজুদ না থাকায় দুপুরে রাজশাহী নগরীর কুমারপাড়া গোলগোপুর পেট্রোল পাম্প বন্ধ করে দেয় মালিকপক্ষ। এ সময় পাম্প কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালিকপক্ষ। বিশৃঙ্খলার দায়ে এক গ্রাহককে আটক করে পুলিশ। জামালপুরে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়ক অবরোধ করেন। এতে প্রায় ১.৫ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনার সত্যতা মেলায় এক ডিলার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তারা যে কাজটা করছে সেটা একটা অপরাধ এবং তারা মজুত করে দোকান বন্ধ করে রাখছে। এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের যে আইনটা আছে এই আইনে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুরে অকটেন ও পেট্রোলের পর এবার ডিজেল সংকটেও ভুগছে দূরপাল্লার বাস ও ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। অন্যদিকে তেল সংকটে নোয়াখালীতে বাড়ানো হয়েছে বাসের ভাড়া। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। যারা চালক আছে তারা মনে করেন যে এগুলার ভুক্তভোগী শিকার হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষায় একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সকাল ৯টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম ২৮৫ পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি তেলের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে এবং নিরাপত্তা রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। এছাড়া সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, হিলি, যশোর সহ সারা দেশে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সাবিত সারওয়ার, এখন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। যাত্রীদের অতিরিক্ত চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীদের বাড়তি চাপ। বাসের পাশাপাশি ট্রাকে করেও কর্মস্থলে ফিরছেন মানুষ। বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ। এদিকে ভোলার লঞ্চ ঘাটগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। ভোর থেকেই ঘাটে ভিড় করছেন হাজারো যাত্রী, তবে পর্যাপ্ত নৌযান না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ ছোট নৌযানে পারাপার হচ্ছেন অনেকেই। ঈদ উদযাপন শেষে মানিকগঞ্জের দৌলতিয়া পাটুরিয়া নৌপথ হয়ে কর্মস্থলে ফিরছেন ২১ জেলার মানুষ। বাড়তি ভাড়া আদায়ের দায়ে ৩ বাস চালককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। প্রথমে যুক্ত হতে চাই গাজীপুরে ইফতেখারের সাথে। ইফতেখার, আগামীকাল যেহেতু স্কুল খুলছে, আমরা মহাসড়কে কিন্তু প্রচুর একটি চাপের কথা বারংবারই বলা হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বর্তমান চিত্র আপনি কেমন দেখছেন? স্বর্ণা, আসলে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই আসলে যারা ঈদ উল ফিতরের যে উৎসবের আয়োজনে সামিল হতে যারা বাড়ি ফিরেছিলেন, তারা কিন্তু তাদের ঈদ উদযাপন শেষে কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই দুটি মহাসড়কে কিন্তু একেবারেই স্বস্তিদায়ক ভাবে কিন্তু যানবাহনগুলো আসছে এবং যারা বিভিন্ন দূর দূরান্তে গিয়েছিলেন বিভিন্ন জেলায়, তারা কিন্তু এই পথ ধরে কিন্তু ফিরতে পারছেন এবং কোথাও বড় ধরনের কোনো ধরনের যানজট নেই, যে কারণে যাত্রীরা কিন্তু অনেকটাই স্বস্তি নিয়ে তারা ফিরতে পারছেন। এবং আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, বাড়ি ফেরার সময় অর্থাৎ ঈদের সময় ছুটিতে যখন তারা বাড়ি ফিরেছিলেন সে সময় যানজট কিংবা ভোগান্তি ছিল, সেই ভোগান্তি এখন তেমন একটি নেই এবং তারা নিরাপদে এবং স্বস্তিদায়ক ভাবেই তারা কিন্তু কর্মস্থলে ফিরতে পারছেন। এবং এই মুহূর্তে যদি মহাসড়কের যদি পরিস্থিতি বলি, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ এই দুটি মহাসড়কে কোথাও বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি, তবে চান্দনা চৌরাস্তা এবং টঙ্গী স্টেশন রোড এবং চন্দ্রা ত্রিমোড় এলাকায় এই তিনটি পয়েন্টে কিছুটা জটলা তৈরি হচ্ছে, কারণ যেহেতু এই তিনটি স্পটই শিল্প কারখানা অধ্যুষিত, যে কারণে অধিকাংশ শিল্প কারখানা কিন্তু আগামীকাল থেকে কিন্তু খোলা হবে। আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে গাজীপুরের শিল্প পুলিশের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন, আজকে শনিবার 30% শিল্প কারখানা খুলেছে এবং আগামীকালকে বাকি যে 70% শিল্প কারখানা সেগুলো কিন্তু খুলবে, যে কারণে শেষ মুহূর্তে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাই কিন্তু এই মুহূর্তে ফিরছেন এবং তারা তাদের প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেখে স্বাভাবিকভাবে এবং স্বস্তিদায়ক ভাবে তারা কিন্তু নিজেদের আবাসস্থলে তারা ফিরে আসছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদের ঘরে ফেরা কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ তথ্য। এবার যুক্ত হতে চাই হুমায়ুনের সাথে। হুমায়ুন, ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? এবং ইফতেখার জানাচ্ছিলেন কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে সেখানে গাজীপুরে, তবে আরিচা মহাসড়কে আসলে কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। না, নারীর টানে বাড়ি ফেলা মানুষগুলো ইতিমধ্যে যান্ত্রিক শহরে কিন্তু ফিরতে শুরু করেছেন। বেশ কদিন ধরেই সরকারি এবং বেসরকারি সব ধরনের ছুটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং কর্মজীবী মানুষরা কিন্তু ইতিমধ্যে যান্ত্রিক শহর ঢাকা এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ইতিমধ্যে পৌঁছেছেন। আজকেও আমরা সকাল থেকে ঘুরে দেখেছি ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভার আশুলিয়ার অংশে যাত্রীর চাপ, মানে যারা ঢাকামুখী মানুষ তাদের যে কিছুটা চাপ কিন্তু পরিলক্ষিত হয়েছে, কিন্তু এবং মূল লেনে কিন্তু কোথাও কোনো যানজট দেখা যায়নি। আমি এই মুহূর্তে রয়েছে সিএনবি এলাকায়, সাভারের সিএনবি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু আপনারা দীর্ঘ যে সারি দেখতে পাচ্ছেন যানবাহনের, সেগুলো আসলে সার্ভিস লেনের। এবং শুধু এই সার্ভিস লেন নয়, আমি খবর নিয়েছি শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যে আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট যানজটের মধ্যে পড়তে হচ্ছে, কারণ কিছুটা মানুষের চাপ বেড়েছে। আর তাছাড়া বেপরোয়া ভাবে অটো রিক্সাগুলো চলার কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি আসলে এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার কথা থাকলেও কিন্তু ট্রাফিক পুলিশ আসলে যথাযথ দায়িত্ব পালন না করার কারণে কিন্তু এই যে যানজটের চিত্র, এটি আসলে রোজকার চিত্রে পরিণত হয়েছে
সাধারণ মানুষের ভোগান্তিতে। এই যে এই যানজট নিয়েও যানজট এবং ভোগান্তি নিয়ে কিন্তু সাধারণ মানুষ এবং সড়কি ব্যবহারকারীরা প্রতিকার চাচ্ছেন। আর যেমনটি বলছিলাম যে আসলে সড়কের যে ঈদ যাত্রা নিয়ে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা হয়েছিল, বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় অনেকটা নির্বিঘ্নে তারা ঢাকায় ফিরতে পারছেন, এমন কথাই কিন্তু যাত্রীরা বলছেন। এই ছিল সড়কের পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ইফতেখার রায়হান এবং হুমায়ুন কবির জানাচ্ছিলেন গাজীপুর এবং সাভার থেকে বাড়ি ফেরা মানুষের খবর। চট্টগ্রামে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 6 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:15টার দিকে সীতাকুণ্ডের মডার্ন হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন প্রবাসী সহ বেশ কয়েকজন। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বিকট শব্দে মাইক্রোবাসের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা অন্তত 6 জন আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে তাদের দাফন করা হয়। এর আগে শুক্রবার গাইবান্ধা থেকে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে বাসের জ্বালানি ফুরিয়ে যায়। পরে বাসটি মহাসড়কের পাশে পার্কিং করলে যাত্রীরা নেমে রেল লাইনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিচে পড়ে মা ছেলে সহ 5 জন নিহত হন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নবীন পুরুষদের সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বানও জানান তিনি। সকালে পুলিশ একাডেমির সারদায় 43তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশ কোনো দলের পেটোয়া বাহিনী নয়, বরং জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক। বিস্তারিত মারুফ হাসানের প্রতিবেদনে। শৃঙ্খলা, দক্ষতা আর আত্মবিশ্বাসের প্রদর্শনী, এই মূলমন্ত্রে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অনুষ্ঠিত হল 43তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে নবীন পুলিশদের। সমাজের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাখতে হবে অবদান। আরো বলেন, সরকারের অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণকে স্বস্তি দেয়া। আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনের স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আপনার আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। নবীন পুলিশদের পেশাদার, নিরপেক্ষ ও জনমুখী পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঐতিহ্যবাহী পোশাক পুনর্বিবেচনায় বাহিনীর পোশাক পরিবর্তনের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 43তম বিসিএস পুলিশ ব্যাচে 66 জন পুরুষ ও 6 জন নারী সহ মোট 72 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এই কুচকাওয়াজে অংশ নেন। মারুফ হাসান,
এখন রাজশাহী। কক্সবাজারের নাফ নদী থেকে 3টি নৌকা সহ 13 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইকন্দিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানায় টেকনাফের সাবরং ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান। বিজিবি জানায় 3টি নৌকা সহ 13 জেলে মূলত মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে তাদের আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। এসব জেলেকে আলোচনার মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানায় বিজিবি। বরিশালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি ওষুধ কোম্পানির শ্রমিকরা। সকালে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় অবিলম্বে ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফেরানোর দাবি জানানো হয়। শ্রমিকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই বিনা নোটিশে 4 শ্রমিককে মৌখিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে কোনো শ্রমিককে ছাঁটাই করা হয়নি। ম্যানেজমেন্টের সাথে একটু তর্ক বিতর্কের জেরে 4 জনকে 5 দিনের ছুটিতে রাখা হয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানানো হয়। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে ওদেরকে কয়েকদিন ছুটিতে রাখা হবে, তারপরে এমডি স্যার আসবে ঈদের পরে, তখন আমরা বিব্রত। এই কথাটা সম্পূর্ণ ভুল। আমরা ছাঁটাই করবো কেন? আর ছাঁটাই প্রক্রিয়া হয়তো অনেক লেখালেখির পরে, অনেক হিসেবে তাদেরকে ছাঁটাই আমরা করি নাই এবং আমাদের পরিকল্পনা অনেক। 27টি ওয়ার্ড নিয়ে 2011 সালে গঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগরীর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সাথে বেড়েছে ভোগান্তি আর জনদুর্ভোগ। মশার উপদ্রব, যানজট, জলাবদ্ধতা আর অনুমোদনহীন ভবনের চাপে নগর জীবন এখন অস্বস্তিকর। খালেদ সাইফুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। 2011 সালে 2টি পৌরসভা নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন। 27টি ওয়ার্ড আর 53 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নগরী এখন নানা সমস্যায় জর্জরিত। ওষুধ ছিটালেও কমছে না মশার উপদ্রব। দিনরাত অতিষ্ঠ নগরবাসী। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগেই থাকে যানজট। যত্রতত্র হকার চলাফেরার পথকে করে অবরুদ্ধ। জায়গায় জায়গায় অপরিকল্পিত উন্নয়নের ছাপ স্পষ্ট। বাড়ছে বায়ু দূষণ, ময়লার ভাগাড়ে পরিণত ড্রেন, সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়াও অনুমোদনহীন ভবন নির্মাণ নগরীর সৌন্দর্য ও নিরাপত্তা দুই হুমকির মুখে ফেলছে। নাগরিক সকল সুবিধা নিশ্চিত করে নগরীকে গড়ে তুলতে হবে নান্দনিক শহর হিসেবে প্রত্যাশা নগরবাসীর। ফুটপাতে যদি ব্যবসা না থাকতো তাহলে তো আমরা ফুটপাত দিয়ে চলতে পারতাম। এবং ফুটপাতে না চললে আমরা রাস্তায় নামতে হয়। রাস্তায় স্পেস নাই যে রাস্তা দিয়ে হাঁটবে। পর্যাপ্ত যেটা পাবলিক ওয়াশরুম নারীদের জন্য, সেটা কিন্তু আমাদের এখনো দৃশ্যমান না। এদিকে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনটা তুলে নিয়ে গেছে সিটি কর্পোরেশন লোক, এখন মানুষের রোডে ঘাটে ময়লা হালা। এই আপনার মশার ওষুধ মারলেও আপনার কামও না। দীর্ঘদিনের জঞ্জাল সরাতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছেন নতুন প্রশাসক। নগরবাসী আশা করছেন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ে ঘুরে দাঁড়াবে এই শহর। অভিজ্ঞ পরামর্শক বোর্ড গঠন করে বিদ্যমান সমস্যা দূর করে স্বস্তির নগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম, তারপর হচ্ছে আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, তারপরে হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিসের অঞ্চলগুলি, এগুলো আসলে একটু ডিজাইন করা থাকা উচিত ছিল। রাস্তার পাশে দোকান আজকে 40 বছর পর্যন্ত দেখলাম এই দোকানগুলো আর কেউ সরাইতে পারছে না। যুব সমাজদের জন্য যদি আপনি খেলার জায়গা করে দেন, সেখানটা যুব সমাজ ব্যস্ত থাকবে, অপরাধগুলো আর হবে না। সিটি কর্পোরেশনের কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমি প্রায় 200 কর্মী ইতিমধ্যে কাজে নামিয়ে দিয়েছি। ওরা অলরেডি নির্বিঘ্নে যেন গাড়িগুলো চলতে পারে, মানুষ তার গন্তব্যে যেতে পারে, সেজন্য কাজ শুরু করেছে। এক পর্যায়ক্রমে 27টি ওয়ার্ডে আমাদের এই মশক নিধন কর্মসূচি চলবে। কোনো ধরনের কোনো টেনশন নিয়ে যেন মানুষ না থাকে, মানুষ ঘর থেকে নির্বিঘ্নে যেন বের হতে পারে, আবার কাজ সেরে যেন সে নির্বিঘ্নে তার বাসায় ফিরে যেতে পারে, সেই নিশ্চয়তা আমাদেরকে মানুষকে দিতে হবে। 1864 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা দেশের প্রাচীন পৌরসভা। সেই পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরের পর হারাতে বসেছে তার ঐতিহ্য। সংকট কাটিয়ে পরিকল্পিত ও বাসযোগ্য কুমিল্লা গড়ে উঠবে এমনটা আশা নগরবাসীর। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
গ্যাস সংকটে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হচ্ছে প্রায় 2000 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন। আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আজজুল সঞ্চয়। 4 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। প্রতিদিন প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে এই কারখানা। যদিও প্রতিষ্ঠার প্রথম দিকে উৎপাদন ক্ষমতা ছিল আরও বেশি। গেল বছরের 1 মার্চ গ্যাস সরবরাহ না দেয়ায় এই কারখানা থেকে বন্ধ হয় সার উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 5.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিক কর্মচারীদের বেতন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক খরচ মেটাতে গিয়ে অর্থ সংকটে পড়েছে দেশের পুরনো এ সার কারখানা। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া সার কারখানা থেকে নাম পরিবর্তন করে আশুগঞ্জ সার কারখানা করার পর গ্যাস রেশনিংয়ের নামে বছরের অর্ধেকের বেশি সময় সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে পুরোদমে উৎপাদন চালু রাখতে না পারায় লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় কারখানাটি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বেড়েছে সারের দাম। সংকট মোকাবিলায় দ্রুত দেশের বন্ধ সার কারখানাগুলো চালুর দাবি সংশ্লিষ্টদের। মধ্যপ্রাচ্য যে অস্থিতিশীল অবস্থার কারণে যদি সার আমদানি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের কৃষিতে সার বিতরণে কার্যক্রমে বাধাগ্রস্ত হবে, যার ফলে আমাদের খাদ্য উৎপাদনের একটি শঙ্কা তৈরি হয়ে যাবে। বন্ধ কারখানার উৎপাদন কবে চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও আশুগঞ্জে সরকারের নতুন আরেকটি সার কারখানা করার পরিকল্পনা রয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। আমাদের বিসিসি চেয়ারম্যান মহোদয় এবং শিল্পমন্ত্রী মহোদয় আমাদের নতুন এখানে কারখানা হওয়ার জন্য এরকম অত ইউরিয়া ফার্টিলাইজার নল ড্যাপ নল টিএসপি যে কোনো একটা ফার্টিলাইজার নতুন করে করা হবে। অ্যাজ ওয়েল এজ নতুন হওয়ার আগ পর্যন্ত আশুগঞ্জকে চালু রাখার জন্য সিদ্ধান্ত হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় গেল কয়েক বছর ধরে সার উৎপাদনে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না আশুগঞ্জ সার কারখানা। পুরোদমে সার উৎপাদনে প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন কারখানাটির। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। 21 পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনের লোক উৎসব। উৎসবকে ঘিরে ভক্ত অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। লিপসন আহমেদের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1916 সালের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে জন্ম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। দারিদ্র্যের সঙ্গে ছিল তার আজন্ম যুদ্ধ। কৃষিকাজের পাশাপাশি বাউল সম্রাট রচনা করেছেন কালজয়ী সব লোকগান। সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সুরে সুরে জানিয়েছেন প্রতিবাদ। বাউল সম্রাটের 110তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিরাইয়ের উজানথল গ্রামে শুরু হয়েছে 2 দিন ব্যাপী করিম লোকোৎসব। উৎসবের শুরুতেই শাহ আব্দুল করিমের বিভিন্ন গান পরিবেশন করেন স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। 2 দিনের এই লোক উৎসব পরিণত হয়েছে করিম ভক্তদের মিলন মেলায়। এদিকে উৎসবকে ঘিরে উজানথল গ্রামের মাঠে বসেছে মেলা। উনি গণমানুষের কবি, দুঃখী মানুষের কবি, গরিবের কবি এবং বাস্তব জীবনের কবি উনি শাহ আব্দুল করিম। এই ভালোবাসাটা যেন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আমাদের মতো এরকম ছেলেরা যারা হচ্ছে অন্যান্য গানে ধাবিত আছে ওনারা যেন লোকগানের দিকে ধাবিত হয়। আমরা একটু গান শোনার জন্য শাহ আব্দুল করিমের এলাকার লোক আমরা। করিম লোক উৎসবে যোগ দিয়ে জেলা প্রশাসক জানালেন শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে শাহ আব্দুল করিমের কমপ্লেক্সের। আমরা যারা ফোকলোর সোসাইটি বলি বা ফোকলোর রিসার্চ বলি, এটা খুব যৌক্তিক জায়গা, এখানে হওয়া উচিত এবং এর জন্য যে পরিমাণ কাজ করা দরকার, সহযোগিতা করা দরকার, আমরা প্রত্যেকের জায়গায় যাব এবং কথা বলবো এবং পত্র লিখে দৃষ্টি আকর্ষণ করবো যেন এখানে একটা এই ধরনের রিসার্চ সেন্টার হয়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান ও দর্শন বাঙালি হৃদয়ে চিরকাল থাকবে এমন প্রত্যাশা ভক্তবৃন্দের। এখন সুনামগঞ্জ। এর মধ্যে দিয়ে শেষ করছি এখন জনপদে, তবে তার আগে সুনামগুলো থাকছে আরও একবার।
জ্বালানি ডিপো নিরাপত্তায় বিজিবি সেনা মোতায়েন। সরবরাহ চললেও সংকটের দোহাই দিয়ে বন্ধ বহু ফিলিং স্টেশন। জামালপুরে পাম্প মালিককে জরিমানা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক ও মহাসড়ক নৌপথে যানবাহনের চাপ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। মশা, যানজট ও জলাবদ্ধতার কবলে কুমিল্লা সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগরী গড়ে তোলার দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের। সারদায় ৭২ এএসপির সমাপনী কুচকাওয়াজ। পুলিশ কোনো দলের লাঠিয়াল হবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আগের কোনো একটি পোশাকে ফেরানো নিয়ে আলোচনা। এবং সুনামগঞ্জে বাউল সম্রাট আব্দুল করিম স্মরণে ২ দিনের লোক উৎসব। ভক্ত অনুরাগীদের মিলন মেলা, গানে গানে স্মরণ। বিদায় নিচ্ছে এখন জনপদে থেকে। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv তে।